নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষে আমি সমর স্যার। আশা করি আমার প্রিয় ছাত্রীরা সকলেই সুন্দর আছো, কুশল আছো, ভালো আছো। সামনে তোমাদের দ্বিতীয় সেমিস্টার ২০২৬ সালের পরীক্ষা অর্থাৎ আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে। আর সেই পরীক্ষার বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে প্রকাশ করব একটি বিশেষ সাজেশন ভূগোল ২০২৬ দ্বিতীয় সেমিস্টার সাজেশন। ইতিপূর্বে আমরা বাংলা এবং ইতিহাসের সাজেশন কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, যে তিনটি তোমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য। এই তিনটি পর্ব থেকে তোমাদের বিগত বছরের যে প্রশ্নপত্রের প্যাটার্ন সেইগুলো মাথায় রেখে পর্ষদের প্রশ্নপত্রে করার যে রীতি সবটাই আমরা মাথায় রেখে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রকাশ করছি। এখানে আমরা শুধু বড় প্রশ্ন আলোচনা করে দেবো না, সেই সাথে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দেবো। আর ভিডিওর শেষে সবচেয়ে বড় বিষয় যেটি থাকছে তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং, যেটি করলে কিন্তু তোমাদের পুরো নাম্বারটি পাওয়া যায়। তাই ভিডিওটি না স্কিপ করে না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেল নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ এই রকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ আমরা সর্বদাই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে দশম শ্রেণী তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে টোটালটা কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি। তা চলো আমরা আজকের ভিডিওতে চলে যাই মূল পর্বে। আমাদের প্রথম ইউনিটে আছে যেটা তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারের বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। প্রত্যেক থেকেই কিন্তু আমি আলাদা আলাদা করে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। প্রথমে বায়ুমণ্ডল থেকে ৩ ও ৫ নম্বরের প্রশ্ন কি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার বলছি, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের যে বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করো। ২, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। ৩, জলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য নির্দেশ করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে হয় তা আলোচনা করো চিত্রসহ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এইটা, আবার বলে দিচ্ছি, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় তা চিত্রসহ অঙ্কন করো। এবার আসবো প্রথম ইউনিটের দ্বিতীয় পর্ব যেটি আছে, আমরা বলেছিলাম বায়ুমণ্ডল। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি উল্লেখ করো। পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল ব্যাখ্যা করো। পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব ও বা ফলাফল ব্যাখ্যা করো। চিত্রসহ ভরা কোঠাল ও মরা কোঠালের বুঝিয়ে দাও। চিত্রসহ ভরা কোঠাল এবং মরা কোঠাল বুঝিয়ে দাও। ৪, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এবার দ্বিতীয় ইউনিটে তোমাদের যেটা আছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে আমরা প্রথমে ৩ নম্বরের প্রশ্ন, তারপরে ৫ নম্বরের প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট লিখে নাও, তোমরা খাতায় লিখে রাখো এই প্রশ্নগুলো, যে প্রশ্ন দিচ্ছি খাতায় লিখে রাখো। খাতায় লিখে সেইভাবে তোমরা প্রস্তুত নাও। অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ পরীক্ষায় কাজে লাগবে। আর যারা আমাদের চ্যানেল এই মুহূর্তে নতুন আছো, এসেছো আমার বন্ধুরা, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তোমাকে বলছি এইরকম শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে। তো এসো আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। ভারতের কৃষিতে ধান বা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আসবে, ভারতের কৃষিতে ধান বা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, আসবেই কিন্তু। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য তুলনা করো। মোস্ট ইম্পর্টেন্ট আসবে, অর্থাৎ উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য। পূর্ব ও মধ্য
পূর্ব এবং মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী? মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, আসবেই। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রধান 5টি কারণ লেখো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। সর্বশেষ, ভারতীয় কৃষির প্রধান সমস্যা এবং সমাধান আলোচনা করো। এটা কিন্তু ডিপ কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু ভারতের কৃষির প্রধান সমস্যা এবং সমাধান আলোচনা করো। এবার সংক্ষিপ্ত প্রশ্নপত্র আমরা আলোচনা করে দিব। প্রথমে আমরা বলেছি 3 নম্বর এবং 5 নম্বর। এবার সংক্ষিপ্ত 1 বা 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসে সেইগুলো রেখে বিগত পরীক্ষার ধারাকে সামনে রেখে প্রশ্নের যে ব্লু প্রিন্ট, যেভাবে প্রশ্ন করার রীতি, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করেছি। আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট তোমাদেরকে আমরা বলে দিই, আমরা এই সাজেশনটা প্রকাশ করছি ঠিকই, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকটা কিন্তু একটু খুঁটিয়ে তোমাদের পড়তেই হবে। কারণ 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই টেক্সট পেপার তোমাদের বারে বারে পড়তে হবে। সেই কারণে আমাদের এই সাজেশনের পাশাপাশি তোমরা বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে পড়বে। এইবার আমরা 2 নম্বর প্রশ্ন, যেখানে প্রথম বলব টিকা। টিকা আসে তোমাদের চিনুক, অশ্ব অক্ষাংশ, আইটিসি জেট, অ্যাপোজি ও পেরিজি জোয়ার। কি বলছি? অ্যাপোজি ও পেরিজি জোয়ার, শৈবাল সাগর। এই 5টি টিকা দিলাম, এর থেকে কিন্তু তোমাদের টিকা আসবে। এইবার তোমাদের আসে কিছু কিছু প্রশ্নের মধ্যে সংজ্ঞা দাও বলে থাকে, যে সংজ্ঞাগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দিচ্ছি। গর্জনশীল চল্লিশা, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানাবেটিক ও ক্যাটাবেরিক বায়ু, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, সিজি গি, সর্বশেষ মংনু চড়া, মোস্ট ইম্পর্টেন্ট। পার্থক্য, ঘূর্ণাবাত ও প্রতীপ ঘূর্ণাবাত 1, 2, আপেক্ষিক এবং চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, ঘূর্ণাবাত ও প্রতীপ ঘূর্ণাবাত এবং আপেক্ষিক এবং চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। এইবার তোমাদের কিছু এই যে পরীক্ষার যে তোমরা প্রস্তুতি নিচ্ছ বা আমরা প্রস্তুতি নেওয়ার জন্য যে সহযোগিতার পরামর্শ তোমাদের দিচ্ছি, সেখানে এই পরীক্ষা প্রস্তুতির জন্য বিশেষ কতগুলো টিপস আমরা তোমাদের কাছে তুলে ধরছি। যেমন চিত্রাঙ্কন কিছু করতে হয়, ভূগোলের বেশ কিছু চিত্রাঙ্কন তোমাদের করতে হয়, না করলে পরে কিন্তু সেই প্রশ্নের উত্তরে একটা পূর্ণতা পায় না। কেমন? প্রাকৃতিক ভূগোলের উত্তরের ক্ষেত্রে যেমন বায়ু স্তর, জোয়ার ভাটা বা বৃষ্টিপাত, পেন্সিল দিয়ে পরিষ্কারভাবে আঁকলে অবশ্যই সেই সকল প্রশ্নের উত্তরে একদম 100% কিন্তু নম্বর পাওয়া যায়। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, পরীক্ষার সময় বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাদের এর জন্য, যে পয়েন্ট ভিত্তিক উত্তর অবশ্যই কিন্তু তোমাদের করতে হবে। পয়েন্ট ভিত্তিক উত্তর, বেশি কিছু লেখার দরকার নেই, একদম টু দ্য পয়েন্ট কিন্তু তোমরা উত্তর লিখবে। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। আসলে ভুল করি এই কারণে, কারণ আমাদের যথোপযুক্ত যে গাইড, সেই গাইডের অভাবেই কিন্তু আমাদের এই সমস্যাটি হয়। সেই সমস্যা যাতে তোমাদের না হয় তার জন্য কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু তোমাদের সামনে এটা আমরা তুলে ধরছি। কারণ অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের বলেছে, স্যার আপনি যেমন বাংলা ইতিহাস সাজেশন দিয়েছেন, আমাদের পাশাপাশি ভূগোলের সাজেশনটা দিন। তোমাদের অনুরোধে কিন্তু এই সাজেশনটা আমরা প্রকাশ করছি। পয়েন্ট উত্তর লেখার সময় যেমন ভারতের অর্থনৈতিক অংশ থেকে তোমাদের যেমন আসবে জলবায়ু, মৃত্তিকা, শ্রম, পরিবহন ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লিখবে। ম্যাপ পয়েন্টিং একটা গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায়, একটা প্রশ্ন যেখানে কিন্তু পুরো নম্বরটি পাওয়া যায়। বিশেষ করে হিমালয়, আরাবল্লী নদী থেকে নর্মদা, গঙ্গা এবং শিল্প অঞ্চলগুলির ম্যাপ করতে হবে, এবং পর্বত, মালভূমি, উপকূল। এবার আমরা কোন কোন অধ্যায় থেকে ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের যে প্রশ্নগুলো আসে, আমরা বিগত পরীক্ষার যে প্রশ্নপত্র টোটালটাই কিন্তু আমরা বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু এই সাজেশনটি তোমাদের কাছে প্রকাশ করছি। সেখানে ম্যাপ পয়েন্টিংয়ের একদম ধরে ধরে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, কারণ এখানে কিন্তু 10-এর মধ্যে 10 পাওয়া যাবে, অর্থাৎ 5-এর যদি থাকে সে 5 পাওয়া যাবে। কীভাবে? প্রথমে আমরা পর্বত, মালভূমি এবং উপকূল থেকে তোমাদের বলে দিচ্ছি। যেমন নীলগিরি পর্বত,
প্রশ্নটা এইভাবে আসবে, দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্বত, এভাবে আসতে পারে, কিংবা সরাসরি নীলগিরি পর্বত। আমরা এইভাবে সাজেশনটা করেছি। আরাবল্লী পর্বত, মেঘালয় মালভূমি, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল। এবার আমরা আসছি নদ নদী এবং হ্রদ থেকে। নর্মদা নদী, তাপ্তি নদী, কাবেরী নদী, চিল্কা হ্রদ, অর্থাৎ ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম কি উপহ্রদ চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এবার আসবে তোমরা জলবায়ু মৃত্তিকা থেকে। কি আসবে? জলবায়ু থেকে আসবে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, যেমন শিলং বা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কি? মৌসিনরাম। এইবার এই প্রশ্নের উত্তরটা তোমার জন্য রেখে দিলাম। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, কমেন্টস করে জানাবে। আমরা আগামী ভিডিওতে তোমার জন্যে তোমার নাম সহ কিন্তু আমরা প্রকাশ করব যে এই ছাত্রটি, আমার অতি প্রিয় ছাত্রটি, এই প্রশ্নের উত্তরটি আমাদের সাজেশনের সাথে সে দিয়েছে। কি? একটি মরুমৃত্তিকা অঞ্চল। উত্তরটা কিন্তু আমি বলে দিলাম না, এর আগে উত্তরগুলো আমরা বলে দিয়েছি। একটি মরুমৃত্তিকা অঞ্চলের নাম বলো, লেখো ম্যাপ পয়েন্টে নিয়ে। সেই মরুমৃত্তিকা অঞ্চলের নামটি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, যেমন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বা মেঘালয় মালভূমি। এবারে কৃষি এবং শিল্পকেন্দ্র থেকে তোমাদের যে বিষয়গুলো ম্যাপ পয়েন্টিংয়ে আসে। উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, কি নাম বলো তো? উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, কি নাম বলো? আমি বলে দেবো? ঠিক আছে, পাঞ্জাব বা হরিয়ানা। ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটাও আমি বলে দিই যে ভারতের কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল। অর্থাৎ কফির সঙ্গে কর্ণাটক, এটা মাথায় রাখবে। ক ক এইভাবে মনে রাখতে হয়। পশ্চিম ভারতের একটি কার্পাস বয়নের শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, কি নাম? মুম্বাই বা আহমেদাবাদ। পূর্ব ভারতে একটি ল ইস্পাত শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি ল ইস্পাত শিল্পকেন্দ্র, কি? জামশেদপুর বা দুর্গাপুর। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, চিত্তরঞ্জন বা বিশাখাপত্তনম। শহর হায়দ্রাবাদ, অর্থাৎ ভারতের হাইটেক সিটি, ভারতের হাইটেক সিটি বা হায়দ্রাবাদ। ভারতের প্রবেশ দ্বার, শুল্কমুক্ত বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, বিশাখাপত্তনম। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য রেখে গেলাম। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্টস বক্স করে জানিয়ে দেবে। আগামী ভিডিওতে তোমার নামটি আমরা প্রকাশ করব। আমরা গত যে পরীক্ষা যে তোমাদের হয়ে গেছে, সেই পরীক্ষার দিকে নজর রেখে কিন্তু আমরা এই সাজেশনটি প্রকাশ করলাম। সেই সাথে তোমাদেরকে আবার বলছি, আমাদের এই সাজেশন ফলো আপ করার সাথে সাথে তোমরা কিন্তু টেস্টে কিন্তু একটু যত্ন সহকারে পড়বে। তাহলে আমরা বলছি যে 40 নম্বরে তোমার পরীক্ষা হবে, আমরা 100% নিশ্চিত। আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শিশির কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে যে সাজেশনটা আজকে আমরা প্রকাশ করলাম, অবশ্যই তোমাদের পরীক্ষায় সেই প্রশ্নগুলো আসবে। এ বিষয়ে আমি 100% নিশ্চিত। আজ সেই নিশ্চয়তার সাথে আমরা আজকে এই সাজেশনটি প্রকাশ করলাম। অবশ্যই তোমার পরীক্ষা কাজে লাগবে। আর পরীক্ষা কাজে লাগলে অবশ্যই পরীক্ষার পরে কমেন্টস করে জানাবে, এবং আমরা আশা করছি তার আগে তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তবে আজ এখানে আমরা রাখলাম। আগামী কোনো একটা সকালে বা অন্য কোনো সময় তোমার সাথে আমাদের আবার দেখা হবে। তবে যাওয়ার আগে একটা হলে তোমার ভিডিওটি দেখার সাথে সাথে টুক করে একটু লাইক বাটনটি একটু করে প্রেস করে দেবে। কারণ তোমার একটি লাইক, তোমার একটি কমেন্টস কিন্তু আমাদের আগামী ভিডিও তৈরি করতে ভীষণ ভীষণ উৎসাহ করে। নমস্কার।